আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর রফিক। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো স্পেশালি তোমরা যারা এইচএসসি 28 মানে এসএসসি 26 যারা ছিলা, যারা এখন কলেজে উঠে গেলা, তোমরা কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই কলেজ চয়েস লিস্ট নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছ। তো তার আগে আমি ভাবলাম যে তোমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবো, স্পেশালি যাদের একটু ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে। দেখো এটা আসলে মন খারাপ করার মতন কোনো কথা না। আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের ম্যাক্সিমামই দেখা যায় যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়ে আমরা থাকি। যেটা সত্যি কথা, আমি খুবই নিজেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম বা আছি। তো কলেজ চয়েস লিস্টের ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলি, যারা হয়তোবা ঢাকায় কলেজে পড়তে চায়। আমি শুরুতেই কিছু এক্সাম্পল বলি। আহ, আমি উদাহরণের জন্য কলেজের নাম নিচ্ছি। যেমন ঢাকাতে খুবই ফেমাস একটা কলেজ হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। তো অনেকে হয়তো আবেগের বশে ভালো নম্বর পাইছে এসএসসিতে, গ্রামে থাকে। তো এখন সে আদমজী কলেজে পড়তে যাচ্ছে। ঠিক আছে, তো তার আদমজী কলেজ চলেও আসলো। বাট আদমজী কলেজের কিন্তু বর্তমানে মাসিক বেতন যেটা, সেটা হচ্ছে 2600 টাকার মতন। আর সামনে পে স্কেল নিয়ে কাজ চলমান। তো পে স্কেল শেষে আগামী 3-4 মাস পরে এই বেতনটা এক লাফে 3500 টাকা হয়ে যাবে। মাসিক বেতন কলেজে শুধু 3500 টাকার মতন হয়ে যাবে, যেটা বর্তমানে 2600 টাকা। এখন শুধুমাত্র বেতনেই এটা সীমাবদ্ধ থাকে না। তোমরা হয়তোবা দেখতে পাবা কলেজে বলা থাকবে যে প্রথম মাসে ভর্তি ফি হবে 8000 টাকা আর বেতন। বাট এটা 8000 টাকা আসলে না। কলেজ কিন্তু ভর্তি ফি নেবে তোমার আনুমানিক 20 থেকে 24 হাজার টাকা। এখন হচ্ছে কি, তোমাকে 3 দফা এই টাকাটা নিবে, যে 8,000 8,000 8,000, 3 8 24 হয়ে গেল। প্লাস আবার রানিং মাসের বেতন 3,000 2600 2600 2600। তো সরকারি কিছু নীতিমাতার মালার কারণে কলেজ কর্তৃপক্ষ একবারে তোমার কাছ থেকে 20-26 হাজার টাকা 20-24 হাজার টাকা নিয়ে নিতে পারে না। তো তারা তোমাকে প্রথমে বলে যে এই মাসে 8,000 টাকা। তো অনেক স্টুডেন্ট বা অভিভাবক মনে করে ঠিক আছে, তাহলে মনে হয় 8,000 টাকাই মনে হয় প্রথম মাসে ভর্তি ফি। বাট এটা আসলে 3 দফায় তোমার কাছ থেকে নেওয়া হবে। ওকে, এখানেই শেষ না। তোমার ইন্টারমিডিয়েটের লাইফটা যত ছোটই হোক, যত ছোট বলতে যে ধরো বাংলাদেশে এমন কোনো অকারেন্স ঘটলো যে তোমাদের ইন্টারমিডিয়েটটা হচ্ছে 15 মাসের মধ্যে শেষ হইতে হবে। ঠিক আছে, নর্মালি ইন্টার লাইফ কেউ 2 বছর পায় না, কোনো ব্যাচই 2 বছর পায় না, কম পায়। বাট কলেজ তোমার কাছ থেকে ঠিকই 12-12 24 মাসের বেতন রেখে দেবে। বুঝতে পেরেছো? 24 মাসের বেতন কলেজ তোমার রেখে দিবে। এই কারণে সাধারণত দেখা যায় যে কলেজের যখন লাস্টে একদম টেস্ট পরীক্ষার পরে যখন হচ্ছে ফর্ম ফিল আপ, এক এক কলেজে এক এক টাকা নিচ্ছে। বিষয়টা হচ্ছে কি, এক এক কলেজ তাদের যে বেতন আরো 3-4 মাসে মানে 24 মাস পূরণ হইতে, ধরো তুমি 12 মাসেই কলেজ শেষ করে ফেললা, বাট কলেজ তোমাকে নেক্সট 12 মাসের বেতন সহ ফর্ম ফিল আপের টাকা সহ তোমার কাছ থেকে টাকা নিবে। তো এটা আসলে বাংলাদেশের কলেজগুলো নিয়মের মধ্যেই পড়ে গেছে যে 24 মাসের বেতন তারা নিবেই। তোমার যদি ইন্টার লাইফ 18 মাসে শেষ হয়ে যায়, তারা আরো 6 মাসের বেতনের টাকা ফর্ম ফিল আপের টাইমে নিয়ে নিবে। বুঝতে পেরেছো? এছাড়া সেকেন্ড ইয়ারে আবার এক্সট্রা করে ভর্তি ফি থাকে। তো এরকম 2 দফায় ভর্তি, মানে ফার্স্ট ইয়ারে একবার ভর্তি, সেকেন্ড ইয়ারে একবার ভর্তি। এই ভর্তি ফি তোমাদের প্রায় 24-25 হাজার টাকা 2 দফায় চলে যাবে। এরপর তোমাদের মাসিক বেতন তো আছেই, যেটা হচ্ছে হয়তো এখন 2500 2600, পরবর্তীতে 3-3.5 হাজার হয়ে যাবে। তো আমি এখানে আদমজির কথা বললাম, এটা যদি আমি বাংলাদেশ নৌবাহিনী কলেজ বিএন কলেজের কথা বলি উদাহরণের হিসেবে, ও বিএন কলেজে এখন বর্তমানে বেতন 2100 টাকার মতন, পরবর্তীতে হয়তো পে স্কেল বাড়লে এটা 2600-2700 টাকার মতন চলে যাবে। ঠিক একইভাবে ভর্তি ফি তোমার কাছ থেকে 3 দফায় বিভিন্ন সময় নিবে। এছাড়া সেকেন্ড ইয়ারে যখন উঠবা তোমার কাছ থেকে আবার ভর্তি ফি নিবে পরের বছরের। আর এভাবেই তোমার এটা চলমান থাকবে। তো অনেকেই কি মনে করে যে বড় কলেজ কলেজ মানে ভালো কলেজ, ভালো কলেজ মনে করে যে এটা সরকারি নাকি এটা সরকারি না, এখানে ভর্তি ফিটা কেমন, এগুলো না জেনেই ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে যাওয়ার পরে তারা একটা মারাত্মক লেভেলের সমস্যার মধ্যে পড়ে যায়। তো অবশ্যই তুমি কিন্তু শিওর হয়ে নিবা ওই কলেজের বেতনটা কাঠামোটা কেমন, কিরকম কি ভর্তি ফি, যেটা তোমার ফ্যামিলির সাথে যায় কিনা। তো আমি তোমাদেরকে অবশ্যই এই কথাটা বলবো যে সবসময় কিন্তু মনে রাখবা কলেজ চয়েসের ক্ষেত্রে এই দুটো জিনিস প্রায়োরিটি দিবা। এক হচ্ছে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা। তোমার তুমি এমন হইতে পারে এমন কোন একটা কলেজ চুজ করলা যে কলেজ তোমার মাসিক ফি, ওই কলেজের মাসিক ফি যোগান দিতে তোমার ফ্যামিলি ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু তুমি তোমার ইন্টার লাইফে প্রথম থেকেই একটা মানসিকভাবে বিপর্যস্ত সিচুয়েশনের মধ্যে পড়ে যাবা। তোমার লেখাপড়ারও কিন্তু এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। বুঝতে পেরেছো? দিন শেষে লেখাপড়া তোমার মধ্যে,
দিন শেষে লেখাপড়া তোমার মতে, তুমি একদম টাকা পয়সা দিয়ে একটা বড় কলেজে ভর্তি হচ্ছ, বা তুমি যদি লেখাপড়া ঠিক মতো না করো তুমি কিন্তু চান্স পাবা না, কোথাও ভালো কিছু করতে পারবা না। তো দিন শেষে লেখাপড়া যেহেতু তোমার সাথেই, তা অবশ্যই তুমি চেষ্টা করবা যেটা তোমার ফ্যামিলির সাথে ফাইন্যান্সিয়ালি যায় সেরকম কলেজকেই চুজ করার। হ্যাঁ, তোমার ফ্যামিলি যদি সামর্থ্য থাকে, তোমার ফ্যামিলির যদি সামর্থ্য থাকে তোমাকে হচ্ছে ওইরকম মাসিক খরচটা বহন করে দিবে, তাহলে অবশ্যই তুমি যাবা। ধরো তোমার ফ্যামিলি হচ্ছে, ধরো তুমি, তোমার ফ্যামিলি গ্রামে থাকে, তুমি ঢাকায় থাকো, ঠিক আছে? তোমার ফ্যামিলি গ্রামে থাকে, তুমি ঢাকায় থাকো। তোমার ফ্যামিলি হচ্ছে ধরো তোমাকে মাসিক কলেজের বেতন ধরলাম হচ্ছে, কথার কথা যে পে স্কেলের পরে সামনে যেটা হবে, আগেই বলে রাখি, নিত্য দিনের জিনিসপত্রের দাম যে হয় বাড়তিছে, আমি আগেই বলে দিচ্ছি। ধরো তুমি হচ্ছে ঢাকা সুনামধন্য কলেজে পড়তে পারতিছো, তোমাকে কলেজ ফি দিচ্ছে 3,500 টাকা, ঠিক আছে? দেন হচ্ছে তুমি যে মেসে বা হোটেলে থাকতিছো, সেই মেস বা হোটেল খরচ বাবদ তোমার হচ্ছে আরো 7-8 হাজার টাকার মতন খরচ হচ্ছে। ধরলাম আমি 8,000 টাকার মতন তোমার এখানে খরচ হচ্ছে। তারপর তুমি হয়তো বা বিভিন্ন ব্যাচ বা কোচিং এ পড়ো, ব্যাচে বললে তো 1500 টাকা করে পার সাবজেক্ট। তো তুমি যদি সায়েন্সের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটিও পড়া লাগে, ঠিক আছে? 1500 টাকা ব্যাচে পড়লেও তোমার হচ্ছে কত, 3,000, 6,000, 7 থেকে 8 হাজার টাকা ওইখানে চলে যাবে। আর তুমি যদি প্রাইভেট পড়ো, সত্যি কথা বলি, আমি যেমন হচ্ছে ম্যাথ ফিজিক্স পড়াইলে আমি কিন্তু, যদি আগে, এখন আর পড়াই না, এখন তো আমি ব্যাচে পড়াই, আগে যখন হচ্ছে যখন ভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি 12,000 টাকা নিচে কাউকে পড়াইতাম না, ঠিক আছে? তো ধরলাম যে তুমি ব্যাচে পড়তেছো, ব্যাচে তোমার হচ্ছে আনুমানিক 7,000 টাকা 8,000 টাকা, ধরলাম বাংলা ইংলিশ পড়তেছো কেন তুমি, তোমার ওইখানেও 7,000 টাকার মতন কিন্তু তোমার চলে যাবেই। হ্যাঁ, এছাড়াও কিন্তু টুকটাক হাত খরচ তোমার লেগে যায়। এটা হচ্ছে তোমার হোটেল খাওয়া দাওয়া প্লাস হচ্ছে এরকম। তো দেখো তোমাকে ফ্যামিলি তোমাকে যদি 800, 15, 15, 19, হ্যাঁ 15 আর 3 হচ্ছে 18, 18,500 টাকার মতন, হ্যাঁ আনুমানিক লিখলাম যে 20,000 টাকাই তোমাকে শুধু তোমার একার 20,000 টাকা বিয়ার করতে পারতিছে, তাহলে তুমি অবশ্যই ভর্তি হবা। বাট তুমি যদি এমন হও যে তোমার গ্রামে বা ঢাকার বাইরে তোমার পরিবার থাকে, তোমার আরো ভাই বোন আছে, তাদেরকেও তো বড় হইতে হবে জীবনে, তোমার ফ্যামিলি তোমাকে এই রেলওয়েতে টাকা দিতে পারতেছে না, তো তখন তোমাকে অবশ্যই একটু বুঝে শুনে ডিসিশনটা নিতে হবে যে কেমন কলেজ চয়েস লিস্টে তুমি দিবা। আর একটা যে জিনিসটা তোমার খুব ভালো করে মাথায় রাখতে হবে, যেটা আবার বলতেছি, দূরত্ব বিবেচনা করা। হইতে পারে তুমি থাকো হচ্ছে ঢাকার মিরপুরে, আমার মতন কোন একটা জায়গায়, ঠিক আছে? এখন তো মেট্রো রেল হয়ে গেছে, তো ইজিলি মতিঝিল বা নটরডেম কলেজের মতন জায়গায় তুমি চলে যেতে পারবা। বাট এটা বাদ দিয়ে তুমি যদি এমন কোনো কলেজ চুজ করো, ধরলাম কথার কথা তুমি হচ্ছে আহ কি করলাম, ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ, ঠিক আছে? কোথায়? সিটি কলেজের মতন তুমি কলেজে ভর্তি হইলা, তাহলে তোমাকে ডেইলি আসা যাওয়া তোমার প্রচুর টাইম নষ্ট হবে, বাসে আসা যাওয়া করা লাগে, প্রচুর টাইম নষ্ট হবে। ইন্টার লাইফটা খুবই ছোট একটা লাইফ, এই লাইফটা তুমি যদি জার্নিতেই নষ্ট করে ফেলো, এটা তোমার জন্য অনেক ক্ষতি হবে। হ্যাঁ, এখন অনেকে বলবা যে হ্যাঁ ঢাকার অনেক দূর দূরান্ত থেকে নটরডেম স্টুডেন্ট আসে, ভাই নটরডেম স্টুডেন্টদের ক্ষেত্রে একটু আলাদা কোয়ালিটি থাকে, ওরা ওই জার্নির মধ্যে পড়ালেখা করতে পারে, সবাই ওই জার্নির মধ্যে পড়ালেখা করতে পারে না, ঠিক আছে? তো তুমি যদি এমন কোনো কলেজ চুজ করে ফেলো যে এই কলেজ তোমাকে বাসে বা অন্য কোনো যানবাহনে যেতে হচ্ছে, রিক্সা ব্যতীত বাস বা গাড়ি টাড়ি, এমন কলেজ অ্যাভয়েড করতে হবে। হয় অ্যাভয়েড করবা, না হয় তুমি কলেজের আশেপাশেই হোটেল বা হোস্টেলে থাকা শুরু করবা, দুটো অপশন। কি বলছি বুঝতে পারছো? হয় তুমি ওই কলেজের আশেপাশে হোস্টেল বা হোটেল বা হোস্টেল ম্যানেজ করে বা মেস ম্যানেজ করে বসবাস শুরু করবা, না হয় তোমার আশেপাশে বাসা আশেপাশে কলেজের দিকেই তুমি চুজ করবা। এখন যারা তোমরা ঢাকায় এরকম কলেজ চুজ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি যাদের বলবো, আমি কিন্তু আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু বলতেছি যাদের অর্থনৈতিক সমস্যা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। এখন তোমরা কিন্তু বললো না যে ভাই কেন আপনি আমাকে এসব কলেজ সাজেস্ট করতেছেন, আমি আগেই বলে দিচ্ছি যাদের অর্থনৈতিক সমস্যা। তো অর্থনৈতিক সমস্যা প্লাস তোমার যদি রেজাল্ট ভালো হয়, ছেলেদের ক্ষেত্রে রেজাল্ট ভালোর ক্ষেত্রে তো এই দুইটা কলেজ হচ্ছে তোমাদের জন্য খুবই খুবই কি বলা যেতে পারে যে চাহিদার একটা কলেজ, তাই না? ঢাকা কলেজ আর সরকারি বিজ্ঞান কলেজ, স্পেশালি ঢাকা কলেজের ক্ষেত্রে যদি বলি, তোমার 1300 মার্ক, তোমাদের এবার 1250 পরীক্ষা হয়েছে, বা 1300 মার্কস বিবেচনায় তোমরা হচ্ছে 1220 কমে কিন্তু তোমাদের তোমরা 1250-কে 1300-তে হিসাব করে ফেলো, আরো 50 মার্ক যোগ করে ফেলো, তাহলে হিসাব সুবিধা হবে। তো 1300-র মধ্যে বিবেচনা করলে 1220-এর আশেপাশে বা কম থাকলে ঢাকা কলেজ তোমার আসবে না, ঠিক আছে? কম থাকলে, কারণ ঢাকা কলেজ অনেক ঐতিহ্যবাহী একটা কলেজ, আর ঢাকা কলেজে লেখাপড়ার মানও ভালো, এখানে স্টুডেন্টরা অনেক মেধাবী থাকে। সরকারি বিজ্ঞান কলেজও সেম, এটা ফার্ম গেটে, ঢাকা কলেজ হচ্ছে তোমার নিউ মার্কেট ওইখানে। তো এই দুইটা কলেজের ক্ষেত্রে বলা যেতে পারে সরকারি কলেজের মধ্যে বেস্ট দুইটা কলেজ, বুঝতে পারছো? মানে তোমার এখান থেকে
মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট তোমার ইন্টার পরবর্তী লাইফে আশা করা যায়। তোমরা দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখবা যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টপ 10 এর মধ্যে দেখবা যে অনেকেই ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজের মধ্যে থাকে। আচ্ছা, এছাড়া তোমার যদি হচ্ছে জিপিও কম থাকে, নাম্বারও কম থাকে, আবার ফাইন্যান্সিয়াল অবস্থাও খারাপ, এরকম হলে তোমাদেরকে একটু তাহলে অন্য অন্য কলেজে থেকে শিফট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। যেমন কবি নজরুল সরকারি কলেজ আছে, সরকারি, এটা হচ্ছে ইয়াতে, কোথায় জানি নামটা ভুলে গেলাম, জায়গার নামটা। সরকারি বিজ্ঞান কলেজ, এটা মিরপুরে আছে, তাই না? মোহাম্মদপুর সরকারি কলেজ আছে, সবুজবা সরকারি কলেজ আছে, তারপর হচ্ছে 14 নম্বরের এদিকে ভাসান টেক কলেজটা আছে, বুঝতে পারছো? তো এই টাইপের কলেজগুলো আছে। এখানে হচ্ছে তোমরা কি করতে পারবা, তোমাদের বেতনও কম, তোমাদের ভর্তি ফি 2-3 হাজার টাকা মতন লাগবে। যেখানে অন্যান্য কলেজ 20-24 হাজার টাকা নিবে, তোমাদের এখানে ভর্তি ফি 3-4 হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। মাসিক বেতনও তোমাদের খুব কম, খুবই কম। আমি বলি, তোমরা যখন হচ্ছে এরকম আদমসি বিএনের মতন জায়গায় পড়বা, তোমাদের হচ্ছে 2 বছরে আনুমানিক 2.5 লাখ টাকার মতন খরচ যাবেই। 2 বছর ইন্টার লাইফ শেষ করতে তোমাদের 2.5 লাখ থেকে 3 লাখের কাছাকাছি খরচ যাবে। আর সরকারি কলেজে তোমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে 20-25 হাজারের মধ্যেই হয়ে যাবে। ডিফারেন্সটা বুঝতে পারতিস তো? তো এই সরকারি কলেজগুলো নিয়ে তোমরা ডিসকাস করতে পারো, গুগলে, জেমিনিতে, চ্যাটজিপিটি, যে কোনো জায়গায় তোমরা এগুলার দেখতে পারো। এগুলোতে একটু জিপিএ 5 কম আসলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো ভাসান টেক কলেজ বা এই কলেজগুলোতে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, খুব ভালো একটা কলেজ। তারপর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি মহিলা কলেজ, বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি কলেজ। তো এই কলেজগুলো হচ্ছে মেয়েদের জন্য সরকারি কলেজের মধ্যে। তো আমার যে এই ভিডিওর বানানোর মেন উদ্দেশ্য যেটা, যে তোমরা যেন এমন কোনো ভ্যাবাচাকা সিচুয়েশনে না পড়ো যে গ্রাম থেকে আসছো, হয়তো পারে তোমার ভালো কলেজই আসছে, বাট ওই কলেজের বেতন নিয়ে তোমার কোনো আইডিয়া ছিল না, এখন তুমি একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেলা, টিসি হ্যান ত্যান হাবিজাবি করে তুমি শিফট করতেছো, দেখবা যে তোমার লেখাপড়া একটা ক্ষতি হয়ে যাবে। এটা যেন না হয়, বুঝে শুনে কলেজ লিস্টটা চুজ করো। আবার দূরত্ব বিবেচনা করা, আর এটা খুব বেশি হয় নর্মালি স্টুডেন্টরা, যেমন যেমন মিরপুরে থাকি, মিরপুর 14 থাকি, আমার এখানে যেসব স্টুডেন্টরা আছে ওরা কেন জানি হচ্ছে আশেপাশের কলেজগুলোকে দেখতে পারে না। এখানে আমার আশেপাশে শহীদ পুলিশ সিটি কলেজ আছে, নৌবাহিনী কলেজ আছে, বিএন কলেজ আছে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে শহীদ আনোয়ার কলেজ আছে। ওরা দেখি যে চুজ করে রাখতেছে এই দূরে দূরে কলেজ, হ্যাঁ, মতিঝিল, হ্যানতেন হাবিজাবি, এসব কলেজ চুজ করে রাখতেছে। বাট বিষয়টা হচ্ছে দিন শেষে ওরা পরবর্তীতে টিসি মিসি নিয়ে আবার চেঞ্জ করে, এটা একটা হ্যাসেলের মধ্যে পড়ে যায়। তো এই দূরত্বটা একটু কনসিডার করবা। হয় তুমি কলেজের কাছে আশেপাশে হোস্টেল বা মেস ম্যানেজ করে চলে যাবা, আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে ডিসিশন নিবা। হ্যাঁ, পরিবারের বোঝা যেন না হয়ে যাও, তখন দেখবা যে তোমার কিন্তু পড়ালেখার ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, বুঝতে পারছো? আর অনেকেই ক্ষেত্রে, আবার এসব ক্ষেত্রে যেটা সত্যি কথা, অনেকে সব সরকারি কলেজে পড়ে কিন্তু দেখবা যেহেতু কলেজের বেতন কম থাকে, অনেকে আবার কি করে নিজের খরচটা নিজেই বিয়ার করে, একটা দুটা টিউশনও করে ইন্টার লাইফে। হ্যাঁ, তো তারা দেখা যায় কি, এই যে সব সরকারি কলেজে পড়ার কারণে তাহলে বেতনও কম লাগতেছে, আবার সে যে নিজে প্রাইভেট পড়ে, বাট নিজের টিউশনের টাকা দেওয়া প্রাইভেটের টাকা পুষাই দিচ্ছে। অনেক কত যে স্ট্রাগল করে মানুষ লেখাপড়া করে তোমরা ভাবতেও পারবে না, বুঝতে পারছো? মানুষ কত স্ট্রাগল করে যে লেখাপড়া করে, হয়তো বা সবার কাহিনী তোমরা জানো না, সবার কাহিনী সামনে আসে না। তোমরা যেমন আমার নিজের কাহিনী আমি খুব বেশি একটা বলি না। আমার ইন্টার লাইফের শুরুতে হচ্ছে আমার আব্বু মারা গেছিল, বুঝছো? আমাদের একমাত্র আর্নিং সোর্স। হ্যাঁ, আব্বু তো কোনো সরকারি চাকরি ছিল না, ছোট ব্যবসা করতো। আমার নিজে ইন্টার লাইফ অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। তো যাই হোক, মানুষ অনেকভাবেই লেখাপড়া করে, এগুলো কোনো নিজেকে কোনো দোষারোপ করবে না। অর্থনৈতিক সমস্যা, খারাপ সময় থাকতেই পারে, বাট যারা এখান থেকে সার্ভাইভ করে বের হয়ে আসতে পারে তারাই জীবনে শাইন করতে পারে। আর আমার বিশ্বাস, যারা আমাদের স্টুডেন্ট আছো, অর্থনৈতিক অবস্থা খারাপ হোক সমস্যা নাই, রেজাল্টও ধরলাম একটু খারাপ হয়ে গেছে তাও সমস্যা নাই, বাট যারা এরকম ফাইট দিয়ে পরবর্তীতে ভালো জায়গায় পৌঁছাইতে পারবা, তারাই দেখবা তখন গর্বের সাথে এই কথাগুলো বলতে পারবা যে আমি তখন ওই কষ্টটা করছি, তারপর আজকে আমি এই জায়গায় আসতে পারছি। তো তোমরা সবাই ভালো থাকো, বুঝে শুনে ডিসিশন নাও। তোমাদের কলেজ লিস্ট, তোমাদের এরপর নেক্সট ভিডিও আমি বলে দিই, নেক্সট ভিডিও কি কি আসবে, বুঝছো? তোমাদের নেক্সট ভিডিও আসবে তোমাদের নাম্বার রেঞ্জ আমি দিয়ে দিবো, যে এত রেঞ্জের মধ্যে থাকলে কি কি কলেজ চয়েস লিস্ট দেওয়া উচিত ঢাকার মধ্যে। হ্যাঁ, যে তুমি ধরো হচ্ছে 1180 প্লাস পাইছো, 1180 থেকে 1200 কি কি কলেজ চয়েস লিস্ট দেওয়া উচিত, 1150 থেকে 1180-র মধ্যে কি কি কলেজ চয়েস লিস্ট দেওয়া উচিত, 1150-এর কম, হ্যাঁ, 1000-এর বেশি, মানে 1100-র একটু, 1150-এর কম বা 1100-র কাছাকাছি, তাদের কি কি কলেজ চয়েস লিস্ট দেওয়া উচিত, এরকম ভিডিও সামনে আসবে। তোমরা কমেন্ট অবশ্যই জানাও। তার আগে তোমরা যারা এইচএসসি 28 ব্যাচ আছো, অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট শুনে যাও। এইচএসসি 28 ব্যাচ একটা অ্যানাউন্সমেন্ট শুনে যাও। তোমাদের অনলাইনে কিন্তু আমার ম্যাথ কোর্স, মানে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, যেটা ম্যাথ ফার্স্ট পেপার
আর হচ্ছে গিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার কিন্তু ফুল ফার্স্ট পেপার যেটা ফিজিক্স ফুল ফার্স্ট পেপার কিন্তু কোর্স অলরেডি লঞ্চ করা হয়ে গেছে। তোমরা ভাবতেও পারবা না পুরো ম্যাথ ফার্স্ট পেপার মাত্র 1500 টাকা 15 সেপ্টেম্বরের মধ্যে যারা সরি 5 সেপ্টেম্বরের মধ্যে যারা এনরোল করবে মাত্র 1500 টাকায় পেয়ে যাবা। 1500 টাকা একদিন মাসে মাসে না একদিনে তোমরা ফুল ফার্স্ট পেপার কোর্সটা পেয়ে যাবে। রুটিন ওয়াইজ ক্লাস আপলোড করা হবে, পুরোনো ক্লাস না নতুন ক্লাস নিয়ে আপলোড করা হবে। একইভাবে ফিজিক্স ফার্স্ট পেপার যারা 5 সেপ্টেম্বরের আগে এনরোল করবা, ঠিক আছে 5 সেপ্টেম্বরের আগে যারা এনরোল করবা মাত্র 1500 টাকায় এই কোর্সটা তোমরা পেয়ে যাবা। তো ভর্তি হতে কি করতে হবে? তোমরা আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করতে পারো schoolmathematics.com.pd। এছাড়া তোমরা হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো 01568792170। ওকে, তো নক করতে পারো। আর যেভাবে ভর্তি হবা তোমরা হচ্ছে এই নাম্বারটাতে 01869342869 এই নাম্বারে বিকাশের পেমেন্ট অপশনে যাবা, সেন্ড মানি না, পেমেন্ট অপশনে যে পেমেন্ট করবা হচ্ছে যে 1500 হলে 1500, এটা হলো 1500, দুইটা একত্রে 3000। হ্যাঁ, এটা কি করবা? পেমেন্ট করবা, 3000 টাকা পেমেন্ট করবা। পেমেন্ট করে জাস্ট এই হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা নাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নক করলেই হবে। তো তোমরা এই অনলাইনের মাধ্যমে কিন্তু ম্যাথ ফিজিক্সের একটা বেস্ট প্রিপারেশন ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার চেষ্টা, তোমার চেষ্টা, বাকিটা উপরওয়ালার ভরসা। দেখা যাক একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি কিনা। দেখা হবে ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।